বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রিতে একটা বড় সমস্যার সমাধান আমি করছি। তার চেয়ে ভালো যে ছোট আকারে শুরু করে শিখে শিখে অল্প 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 করে বড় হওয়া। সাফল্যের শিখরে পৌঁছানোর স্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু সেই সাফল্যকে বাস্তবে রূপ দেওয়ার সাহস দেখান অল্প কিছু মানুষ। ভিউয়ার্স, আজ আমাদের সাথে আছেন এমন একজন গেস্ট যিনি তার যাত্রা শুরু করেছিলেন সেলসের একদম তৃণমূল পর্যায় থেকে, কিন্তু সেখান থেকে নিজের মেধা, দূরদর্শিতা এবং অভিজ্ঞতার মাধ্যমে আজ তিনি একটি সফল টেক কোম্পানির কাণ্ডারি। তিনি সিস্টেমআই টেকনোলজিস এবং বাংলাদেশের প্রথম টেক এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এক্সচেঞ্জ করি লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড সিইও। ভিউয়ার্স, লেটস ওয়েলকাম আওয়ার টুডেজ গেস্ট মিস্টার রাসেল আহমেদ টু দ্য শো। ভিউয়ার্স, আমরা আমাদের আজকের এপিসোডের ইন্টারভিউ সেগমেন্টটি এখনই শুরু করতে যাচ্ছি। আমার সাথেই বসে আছেন আমাদের আজকের এপিসোডের স্পেশাল গেস্ট। লেট আস ওয়েলকাম মিস্টার রাসেল আহমেদ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ সিস্টেমআই টেকনোলজিস অ্যান্ড এক্সচেঞ্জ করি লিমিটেড। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, অনেক ভালো আছি। আর আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত শিডিউলের মাঝেও আপনার একদম ব্যবসা প্রতিষ্ঠানে আমাদেরকে এই পডকাস্টটি করার সুযোগ করে দেওয়ার জন্য। তো রাসেল ভাই, আপনার ক্যারিয়ারটা খুবই ইন্টারেস্টিং, কাজ আপনি ফার্স্টে খুব বিখ্যাত একটা মাল্টিন্যাশনাল ল্যাপটপ ব্র্যান্ড এইসারের সাথে সেলস দিয়ে আপনার যাত্রা শুরু করেছিলেন ক্যারিয়ার লাইফের, অ্যান্ড ফাইনালি ইউ এন্ডেড আপ অ্যাজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও অফ মাল্টিপল টেক কনসার্নস। সো আপনার টোটাল ক্যারিয়ারের বয়স, যতদূর আপনার সাথে কথা বলে জেনেছি, এক যুগেরও বেশি সময়। সো এই দীর্ঘ সময়ে আপনার টার্নিং পয়েন্ট কোনটা ছিল? টার্নিং পয়েন্ট বলতে যখন ব্যবসাটা শুরু করি তখন ওইটি তো টার্নিং পয়েন্ট বলা যায়, কারণ চাকরিতে তো জানেন যে চাকরিতে প্রচুর ব্যস্ত থাকতে হয়, প্রচুর খাটাখাটনি আছে, ওখানে অনেক ধরনের টেনশন কাজ করে। তো ব্যবসাতে আসার পরই মূলত এই মনে হয়েছে যে আমি আমার জায়গায় চলে আসছি, মানে আমি যেটা চাচ্ছিলাম স্টুডেন্ট লাইফে সেটাতেই চলে আসছি। তো বলা যায় যে ইউনিভার্সিটি পাশ করে যখন ঢাকাতে আসলাম, এটাও তো একটা টার্নিং পয়েন্ট, যে ঢাকাতে তো সবাই শুরুতেই অনেক স্ট্রাগল করতে হয়, সেটা আমার করতে হয় নাই। তো ওইটা একটা টার্নিং পয়েন্ট। আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে যখন আমি সিস্টেমআই টেকনোলজিস এস্টাবলিশ করলাম, ওইটা একটা টার্নিং পয়েন্ট। আর বড় টার্নিং পয়েন্ট হচ্ছে যে আমি যখন বুঝতে পারলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই কম্পিউটার এক্সচেঞ্জ বা কম্পিউটার কেনাবেচা বা পুরনোকে দিয়ে নতুন দেওয়া, এই অফারটা যখন চালু করলাম বা এই টেক ভেঞ্চারটা যখন চালু করলাম এক্সচেঞ্জ করি লিমিটেড, এটা ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কারণ এটার মাধ্যমে আমি বাংলাদেশের মানুষের বা কম্পিউটার ইউজারদের বড় একটা সমস্যার সমাধান করেছি। সেটা হচ্ছে যে তাদের পুরনোটার আমি একটা সঠিক মূল্য দিচ্ছি, বিনিময়ে তারা একটা ভালো ল্যাপটপ বা কম্পিউটার নিতে পারছে এক্সচেঞ্জ করে। তো এক্সচেঞ্জ করি যখন এস্টাবলিশ করি, আমি মনে করি এটা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, কারণ এটা দিয়ে আমি বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রিতে একটা বড় সমস্যার সমাধান আমি করছি। আপনি যখন শুরু করেছিলেন তখন তো আসলে বাংলাদেশে এরকম ল্যাপটপ বা টেক গ্যাজেট এক্সচেঞ্জের কনসেপ্টটা ওরকম পপুলার ছিল না। মানে বলা যায় যে এক্সচেঞ্জ করি লিমিটেড ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট পায়োনিয়ার কোম্পানিজ টু স্টার্ট দিস। তো তখনকার মানে মার্কেটের প্রেক্ষাপটে এই সাহসী সিদ্ধান্তটা কিভাবে নিলেন, বা তখন কি মনে কোনো ভয় কাজ করছিল বা ডাউট ছিল যে আদৌ কি পারবো নাকি পারবো না, বা মানুষ কি আসলে অ্যাকসেপ্ট করবে নাকি? প্রথম দিকে চালু করার সময় ভয় ছিল না, কিন্তু ভয় হয়েছে যখন একটা ম্যাসিভ আমরা ফিডব্যাক পেলাম। যখন 2015-16 সালে আমি যখন এই এক্সচেঞ্জ অফারটা চালু করি, তখন তো প্রচুর মিডিয়া কাভারেজ হয়। প্রথম হলো ডেইলি স্টার থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ পেপারে তখন এটার একটা লিড নিউজ ছিল যে বাংলাদেশে প্রথম এই পুরনো নিয়ে নতুন দিচ্ছে সিস্টেমআই বা এক্সচেঞ্জে এই অফারটা নিয়ে আসছে। তখন আমরা ভাবছিলাম যে এটা খুব বেশি মানুষ গ্রহণ করবে না, কিন্তু যখন দেখলাম যে অনেক বেশি মানুষ এটা গ্রহণ করেছে, যে আমরা ভাবি নাই যে এক মাসে 400-500 ল্যাপটপ এক্সচেঞ্জ হবে। তো 400-500 ল্যাপটপ কিন্তু আমাদের লিটারেলি কিনতে হয়েছে এবং নতুন দিতে হয়েছে। যখন এই 400-500 জমে গেল, তখন আমাদের কাছে একটা ভয়ের কারণ ছিল যে এত ল্যাপটপ পুরনো আমরা আবার কীভাবে বিক্রি করব। সেটা অবশ্য কভার করেছি আমরা আরেকটা সলিউশন দিয়ে। সেটা হচ্ছে যে আমরা এক্সচেঞ্জ করি থেকে যে পুরনো ল্যাপটপগুলো নেই, সেগুলো বিক্রির জন্য আমরা আরেকটা চ্যানেল করি ওই সময়, এই 2015-16 সালে আপনার হচ্ছে ডিভাইস মামা। এটা এখন অনেক জনপ্রিয়, বাংলাদেশের পুরনো কম্পিউটার বিক্রির ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করেছে এই ডিভাইস মামা। তো যখন ডিভাইস মামা আবার স্টার্ট করি, ডিভাইস মামা থেকে যখন পুরনোগুলো আবার বিক্রি হয়,
সেগুলো নিয়েও আবার আলাদা নিউজ হয়েছে যে পুরনো ল্যাপটপ ওয়ারেন্টি সহ আমরা বিক্রি করতাম, ভালো সার্ভিস দিতাম, তারপরে 3 মাস 6 মাস এরকম ওয়ারেন্টিও দিতাম প্রোডাক্টের ধরন অনুযায়ী। যখন বিক্রি শুরু হলো তখন আবার এই টেনশনটা আমাদের কেটে গিয়েছিল যে না, বাংলাদেশে এক্সচেঞ্জের যেরকম চাহিদা আছে ওইরকম ভালো পুরনো ওয়ারেন্টি সহ পুরনো ল্যাপটপেরও চাহিদা আছে বা কম্পিউটারেরও চাহিদা আছে। যখন আপনি চাকরিটা ছেড়ে, তাও আবার এত বড় একটা মানে মাল্টিন্যাশনাল নেম ব্র্যান্ডের সাথে আপনি ছিলেন, ওখানে জবটা কুইট করে যখন আপনার বিজনেসটা স্টার্ট করলেন, ওটার পেছনে কি কোনো মানে মোটিভেশন ছিল বা কোনো সিচুয়েশন ছিল যেটা আপনাকে ওই মোমেন্টে এই সিদ্ধান্তটা নিতে অনেকটা মানে ইন্সপায়ার করেছে বা প্রভোক করেছে? জি, এটা একটা বড় মোটিভেশন ছিল হলো আমার এক্সিস্টিং ক্লায়েন্ট। কারণ আমি যখন ল্যাপটপ ব্র্যান্ড এসএন নিয়ে কাজ করতাম তখন প্রায় বাংলাদেশের প্রমিনেন্ট কিছু কর্পোরেট হাউস আমার ক্লায়েন্ট ছিল, অনেকগুলো ব্যাংক, ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে টেলকো। তো তারা কিন্তু আমাকে উদ্বুদ্ধ করেছে ব্যবসা মানে চালু করার জন্য। মানে আমি তো ল্যাপটপ ব্র্যান্ড এসআর বা এসআর এর যে বাংলাদেশের প্রতিনিধি এক্সিকিউটিভ টেকনোলজিসে যখন চাকরি করেছি, তখন এই যে 70-80টা কর্পোরেট ক্লায়েন্ট, তারা আমাকে বলেছে যে ভাইয়া আপনি তো শুধু ল্যাপটপ দিচ্ছেন বা পিসি দিচ্ছেন, আপনি কি আমাদেরকে অন্যান্য আইটি অ্যাক্সেসরিজ দিতে পারেন কিনা, যেমন প্রিন্টার লাগে, টোনার লাগে, তারপরে হচ্ছে এই সিকিউরিটি সেফটি ডিভাইসেস লাগে, এগুলো দিতে পারেন কিনা। তো এগুলো তো আমি দিতে পারতাম না, কারণ আমার ব্র্যান্ড তো আর ওগুলো করে নাই। তো কাস্টমারের এরকম একটা মোটিভেশন থেকে যে কাস্টমারই আমাকে বলেছে আপনি একটা ট্রেড লাইসেন্স করেন, আপনি একটা কোম্পানি করেন, করে আমাদেরকে ওই প্রোডাক্টগুলো দেন। তো তারপরে মানে বলতে পারি যে আমার কাস্টমাররাই আমাকে বিজনেসে নামিয়েছে। রাসেল ভাই, আপনার ক্যারিয়ারের শুরুতে আপনি যখন সেলসে ছিলেন, জি ব্যাক দেন ইউ আর এ টিম প্লেয়ার, জি আর এখন আপনি আজকে একটা আইটি কোম্পানির লিডার। জি সো এই যে ট্রানজিশনটা, জি এই ট্রানজিশনে আপনার লিডারশিপ স্টাইল বা চিন্তাধারায় জি। কি ধরনের পরিবর্তন এসছে? আমার জন্য এটা অনেক ইজি হয়ে গেছে, কারণ আমি একদম রুট লেভেল থেকে কাজ করি। আমি যখন আমার প্রথম জব ছিল একটা সফটওয়্যার কোম্পানিতে, মিডিয়াসফট ডাটা সিস্টেম, ওইটাতেও কিন্তু আমি একদম এন্ট্রি লেভেলের সেলস গাই ছিলাম, যে আমি একদম রুট টু রুট ভিজিট করতাম। কারণ তাদের সফটওয়্যারটা ছিল পয়েন্ট অফ সেল সফটওয়্যার, মানে পজ সফটওয়্যার, ওই যে পণ্য কেনা বেচার জন্য যে হিসাব রাখার যে সফটওয়্যারটা। তো সেইটা বিক্রি করতে গিয়ে কিন্তু একদম রুট টু রুট আমি ঘুরেছি। ধরেন যে রাস্তায় রাস্তায় আমি প্রত্যেকটা ফ্যাশন হাউস, তারপর হচ্ছে আপনার সুপার স্টোর, সবগুলোতে ঘুরে ঘুরে কিন্তু আমি এই সফটওয়্যার বিক্রি বা তাদেরকে সচেতন করা। তো এই যে পরিশ্রমগুলো করে আসছি এবং কিভাবে সেলস জেনারেট হয়, কিভাবে লিড জেনারেট হয়, কিভাবে একটা লিডকে সেলসে কনভার্ট করতে হয়, এই জিনিসগুলো যখন আমি জেনে আসছি, সেগুলো কিন্তু আমার যারা এখন কাজ করে, আমাদের সাথে যারা কাজ করে, তাদেরকে বোঝাতে অনেক সুবিধা হয় যে না এটা এইভাবে না এইভাবে। তো মানে আমি হয়তো বা এই জবটা করেছি বলে আমার জন্য এখন ইজি হচ্ছে, এই লিড দেওয়াতে ইজি হচ্ছে এই মুহূর্তে। হয়তো বা ওই কাজটা করে না আসলে আমার অনেক কিছুই আলাদা করে শিখতে হতো, সেটা বিজনেসে এসে শিখতে হয়নি। আমি জাস্ট ওখানে যেটা করেছি এটারই একটা বিগ ভার্সন এখানে কাজে লাগাচ্ছি, এই তো। আমরা জানি আপনি আপনার ব্যবসার পাশাপাশি জেসিআই এবং বেসিসের মতো বড় বড় কর্পোরেট প্ল্যাটফর্মগুলোতেও আছেন এবং সেখানে যথেষ্ট সক্রিয় আছেন। জি। তো অ্যাজ আ বিজনেস লিডার, এরকম বড় বড় অর্গানাইজেশনের সাথে আপনার যে অ্যাফিলিয়েশন, এটা আপনার ভিশনকে কিভাবে প্রভাবিত করছে? আচ্ছা, এটা আমি বলতে পারি যে এটা তো আমার মূল ব্যবসা না। এসব সংগঠনের সাথে থাকা কিন্তু মূল ব্যবসা না। এটা বলতে পারেন কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তো কো কারিকুলার অ্যাক্টিভিটিস স্টুডেন্ট লাইফ থেকেই করি। যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনও এই কেরিয়ার সংগঠন বা এই চাকরি কিভাবে পেতে হয় বা চাকরিতে প্রেজেন্টেশন কীভাবে দিতে হয়, মিটিং করা, তারপরে হচ্ছে বিভিন্ন ইন্টারভিউ নেওয়া দেওয়া, টেকনিক্যাল বিভিন্ন স্কিল অর্জন করা, বিভিন্ন সফট স্কিল অর্জন করা, এগুলো কিন্তু করেছি বা শিখেছি এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে, সেটা স্টুডেন্ট লাইফ থেকেই। রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম আমি, রাজশাহী ইউনিভার্সিটিতে ফিলোসফিতে পড়তাম, কিন্তু ফিলোসফি পড়ার পাশাপাশি আমি একটা বড় সংগঠনের সাথে ছিলাম যেটার নাম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম। তো পাঠক ফোরামে একদম টেকনিক্যাল সেক্রেটারি থেকে শুরু করে জেনারেল মেম্বার থেকে শুরু করে ওখানেও আমি প্রেসিডেন্ট হয়েছি। এটাও কিন্তু একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়ে। তো কো কারিকুলার অ্যাক্টিভিটিস করে যেহেতু আমি অনেক কিছু শিখেছি, জেনেছি, এজন্য এখনও মানে ব্যবসার পাশাপাশি আমি একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস রাখি। যেমন আমি সক্রিয় তো ছিলাম জিসিআই ঢাকা হেরিটেজ। আপনি জানেন যে জিসিআই ইন্টারন্যাশনাল একটা বড় সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন প্রফেশনালদের নিয়ে।
তো ওখানেও আমি লোকাল প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছি। তারপর হচ্ছে বেসিসে স্ট্যান্ডিং কমিটিতে কাজ করেছি। তো এই সংগঠনগুলোর সাথে থাকার মানে হচ্ছে আমার কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে নেওয়া, কারণ এগুলো করে অনেক বড় নেটওয়ার্ক হয় এবং অনেক কিছু শেখা যায়। বর্তমানে যে কোনো টেক ভিত্তিক ব্যবসায় বিজনেস ডেভেলপমেন্ট আগের চেয়ে অনেক বেশি টেকনিক্যাল হয়ে গিয়েছে, জি। যেহেতু আপনার এক যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা। জি। তো গত এক যুগে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রিতে কি কি ধরনের বড় পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন? সেলসের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, সেলসে হতে সেলস পারে বা মার্কেটিং এ তো অনেক অনেক পরিবর্তন আসছে, সেবার ধরনে অনেক পরিবর্তন আসছে। যেমন আজ থেকে এই 16-17 বছর আগে যখন আমরা এই চাকরি শুরু করি সেলসে, তখন কিন্তু আমরা ম্যানুয়ালি সব কিছু মেনটেন করতাম। হ্যাঁ, ম্যানুয়ালি ভিজিট করতাম, তার ফোন করতাম, তারপরে একটা এক্সেল শিট মেনটেন করতাম। ওইরকম অটোমেটেড কোনো কিছু ছিল না, বা কাস্টমারকে অনলাইনে রিচ করার খুব বেশি প্ল্যাটফর্ম ছিল না। লিঙ্কডইন কেবল তখন আসছে, ফেসবুকও কেবল তখন আসছে, অত বেশি রিচ না। তো তখন থেকে এখন আমি দেখছি যে অনেক পরিবর্তন। যেমন আমরা এখন কিন্তু ফিজিক্যালি ভিজিট ওইভাবে করি না, ফিজিক্যালি ভিজিট না করেও কাস্টমারকে রিচ করা যায় বিভিন্ন অনলাইন মিডিয়ামে। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমরা লিড জেনারেট করছি। তারপরে এই লিডগুলো নিয়ে আবার আমরা একটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আমরা মেনটেন করছি, সিআরএম বলে যেটাকে। তো এই জিনিসগুলো তো আগে এইভাবে ছিল না। তো এই জিনিসগুলো আগে আমরা চাইলে করতে পারতাম না, অনেক ব্যয়বহুল ছিল। আগে একটা কল সেন্টার করতে আপনার কম করে হলেও কয়েক লাখ টাকা লাগতো, একটা সার্ভার লাগতো, অনেকগুলো পিসি লাগতো, তারপর হচ্ছে মানে একটা সফটওয়্যার লাগতো। এখন কিন্তু এটা পুরোটাই ক্লাউডে চলে গেছে, যে আপনি জাস্ট মান্থলি 2-3 হাজার টাকা বা 1500-2000 টাকা দিয়ে আপনি একটা কল সেন্টারের ভার্চুয়াল কল সেন্টার আপনি একদম সেট আপ করে ফেলতে পারবেন। আপনার শুধু লাগবে একটা খুব নিম্নমানের বা খুব লো কনফিগারেশন একটা ল্যাপটপ আর একটা হেডফোন আর ইন্টারনেট। এই কয়টা জিনিস হলে কিন্তু আপনি সব কিছুই করে ফেলতে পারছেন। তো এই যে অটোমেশনগুলো আসছে, কাস্টমারকে রিচ করা, কাস্টমারকে সেবা দেওয়া, বা কাস্টমারের বিভিন্ন সমস্যা সমাধান করার, এই জিনিসগুলোর আমি বলবো যে গত 3-4 বছরে অনেক পরিবর্তন আসছে, বিশেষ করে কোভিডের পরে। আপনার যে ব্যবসাটা, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি? কাস্টমারকে কোনো প্রকার সুবিধা না দিয়ে, শুধু প্রোডাক্টের দাম কম দিয়ে প্রোডাক্টটা শুধু বিক্রি করে দিত, এরকম ব্যবসায়ী ছিল, এখনও আছে কিছু কিছু। কিন্তু আমরা আসার পরে, আমরা যখন এই যে পুরনো এক্সচেঞ্জ বা পুরনো বিক্রিতে নতুন মাত্রা নিয়ে আসলাম, নতুন কিছু কনসেপ্ট নিয়ে আসলাম, যে না, পুরনো বলেই এটাকে অবহেলা করা যাবে না, এটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে হবে, নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রি সার্ভিস দিতে হবে, তারপর হচ্ছে যে আপনার অনলাইনে সার্ভিস দিতে হবে, কাস্টমার যেন টাচ অ্যান্ড ফিল করতে পারে, বা লোকেশন ভিত্তিক যদি ফিজিক্যালি আসতে হয় যেন সেবাটা নিতে পারে। এই জন্য আমরা মাল্টি ডিল সেন্টার করেছি ঢাকার মধ্যে 3টা। তো এই জিনিসগুলো যখন আমরা নিয়ে আসলাম, তখন কিন্তু আমরা টোটাল এই ইন্ডাস্ট্রিতে একটা কন্ট্রিবিউট করলাম, এই ইকোসিস্টেমটাকে এনরিচ করলাম। তো এই এনরিচ করার পরে যেটা হয়েছে যে কাস্টমার তখন বুঝতে শুরু করেছে যে না, এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যাদের ভালো ওয়ারেন্টি দেয়, দীর্ঘদিন একটা রিলেশন রাখে, তাদের কাছ থেকে কেনা উচিত। এরপরে ওই চ্যালেঞ্জগুলো দূর হয়ে গেছে। আপনি দেখবেন যে আমরা যেভাবে যে ঢঙে কন্টেন্ট বানাই, কন্টেন্টের মধ্যে যতটুকু কাস্টমারকে একটা গুড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, টিপস দেওয়ার চেষ্টা করি, কাস্টমারকে একটু এই বিষয়ে শিক্ষিত করার চেষ্টা করি, এইটা যখন আমরা শুরু করলাম, আমাদের দেখা দেখি কিন্তু অন্যান্য যারা ব্যবসায়ী, তারাও কিন্তু নেক্সট মানে এই স্টাইলটাই ফলো করে একদম। এবং আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড একটাই, যে কাস্টমার আমাদেরকে বলে যে আপনাদের কন্টেন্ট কোয়ালিটি বা সেবার ধরন আমাদের খুব ভালো লেগেছে। এতে হয়েছে কি যে আমরা যেরকম একটু একটু করে বড় হচ্ছি, ইন্ডাস্ট্রিটাও বড় হচ্ছে, এটা সুবিধা অন্যরাও পাচ্ছে। রাসেল ভাই, বেশিরভাগ সফলতার পেছনেই একটি ব্যর্থতার গল্প লুকিয়ে থাকে। আপনার লাইফে কি এমন কোনো ব্যর্থতা বা লাইফ লেসন মোমেন্ট আছে যেটা থেকে আসলে আপনি অনেক ভ্যালুয়েবল কিছু শিখতে পেরেছিলেন? জি, যে এটা তো অনেকগুলোই আছে। তার মধ্যে একটা ছিল যে শুরুর দিকে হিসাবটা বুঝতাম না, মানে সেলস বুঝতাম, কিভাবে টাকা আনতে হয় সেটা বুঝতাম, কিন্তু খরচটা কিভাবে করতে হবে বা কত টাকা ইনকাম করলে কত খরচ করতে হবে, এই আয় ব্যয়ের এই ভারসাম্যটা আমরা বুঝতাম না, আমি বুঝতাম না। এইটা বুঝতে আমার 2-3 বছর লেগে গিয়েছে, এবং এই 2-3 বছরে কিন্তু অনেক লস হয়েছে। দেখা গেছে যে ক্যাশ ফ্লো মাইনাস হয়ে যাচ্ছে। কাস্টমার পেতে স্ট্রাগল করতে হয়, এই স্ট্রাগলটা আমার মধ্যে কখনোই ছিল না, কারণ আমরা সবসময় কাস্টমারের কি চাওয়া সেই অনুযায়ী আমাদের সার্ভিসের ক্যাটাগরি বা সার্ভিসের ইমপ্রুভমেন্ট আমরা রেগুলার করেছি। স্ট্রাগল ছিল শুধুমাত্র হিসাব না বোঝার।
রাসেল ভাই, নতুন উদ্যোক্তা যারা আছে তাদের অনেকেরই আইডিয়া খুবই দারুণ হয়, কিন্তু দেখা যায় যে এক্সিকিউশনে গিয়ে তারা হোঁচট খায়। জি। তো তাদের জন্য আপনি অ্যাজ আ সিনিয়র অ্যান্ড অ্যাজ আ বড় ভাই বাস্তবধর্মী 2-3টি অ্যাডভাইস কি দিবেন? এখনকার উদ্যোক্তারা মানে কয়েকটা বড় ভুল করে, ভুলগুলো আগে বলি। প্রথমত হচ্ছে আইডিয়া করা তো খুব ইজি। আপনি ওই চ্যাট জিপিটি বা এআইকে বলবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এই ধরনের একটা প্রবলেম সলিউশন করতে চাই, আমাকে দেন। তো আইডিয়া কিন্তু আপনাকে 10-12টা আইডিয়া দিয়ে দিবে। তো ওই আইডিয়া দিয়ে শুরু করলেই যে সব হয়ে যাবে এমন না। যেটা হচ্ছে মানুষ তো বিপদে পড়ে এক্সিকিউশনে গিয়ে বোঝা যায় যে আইডিয়ার কতটুকু ভ্যালিড ছিল। তরুণদের উদ্দেশ্যে একটাই, যে আইডিয়া থাকলেই হবে না, এটা এক্সিকিউশনের জন্য ছোট ছোট মডেল ইমপ্লিমেন্ট করে দেখতে হবে। তার চেয়ে ভালো যে ছোট আকারে শুরু করে শিখে শিখে অল্প 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 করে বড় হওয়া। রাসেল ভাই, অনেক ভালো লাগছিল আপনার সাথে আড্ডা দিতে পেরে, কিন্তু দুঃখজনক যে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাকে লাস্ট একটি কোয়েশ্চেন করব। আগামী 5 বছরে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রিকে এবং আপনার নিজের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো জি। সেগুলোকে আসলে কোথায় দেখতে চান? আমি তো অন্যদেরটা খুব বেশি বলতে পারবো না, আমারটা কোথায় দেখতে চাই সেটা বলছি। সেটা হচ্ছে যে আমি একটা মিশনে নেমেছি যে মানুষের এই কম্পিউটার কেনার খরচ বা টেক খরচ কিভাবে কমানো যায়, এই সমস্যাটা সমাধানের জন্য আমি কাজ করছি। তো এটা আমি আরও 5 বছরের মধ্যে যেটা করতে চাই, যে আমরা যে পুরনো ল্যাপটপগুলো নিচ্ছি সেটাকে সঠিকভাবে ডিসপোজিশন করা, মানে যদি ওটা আমরা রিপেয়ার করতে পারি তাহলে স্বল্প দামে মানুষের কাছে সেল করব। যদি কোনো কারণে ওটা রিপেয়ার করতে না পারি তাহলে এটা সঠিকভাবে ই বর্জ্য ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ওইটা রিসাইক্লিং করার একটা প্রকল্প সামনে চালু করব। কারণ একটা সময় তো এই পুরনো যেগুলো লাইভ করা যাচ্ছে না এগুলো কিন্তু অনেক জমে যাবে। হ্যাঁ, মানুষের কাছে অনেক পুরনো নষ্ট ল্যাপটপ আছে। এই নষ্ট ল্যাপটপের প্রত্যেকটা পার্টস কিভাবে মানুষ কাজে লাগাইতে পারে বা কিভাবে বিভিন্ন ফ্যাক্টরির কাঁচামাল হিসাবে আমরা ডেলিভারি করতে পারি, সেই প্রকল্প নিয়ে কাজ করব সামনের বছরগুলোতে। খুবই সুন্দর গোল রাসেল ভাই, আমরা দোয়া করব যাতে আপনি আপনার এই লক্ষ্যগুলো অর্জন করতে সক্ষম হন। অ্যান্ড এক্সচেঞ্জ করি এবং সিস্টেম আই টেকনোলজিসের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি দিন দিন যাতে আপনাদের বিজনেসের সাইজ আরও গ্রো করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আবারও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। যাবার আগে আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট হ্যাম্পার। ধন্যবাদ, আপনাকে অনেক সময় দিলেন। সিটিএফএম এর টিমকে ধন্যবাদ এবং সিটিএফএম এর দর্শক যারা আছে তাদেরকেও ধন্যবাদ।